হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের নীল শহরের দেশে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলেছি ব্লু লেনে। এখানে কিন্তু সব বাড়ি শুধু আমরা নীল রঙের পাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা খেয়াল করে। আমরা বাইকে করে গেছিলাম, তোমাদের প্রথমেই দেখিয়েছি যে কীভাবে কি বাইক নিতে হবে, সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। এবারে বাদ বাকি ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো, তাহলে রাস্তাটা খেয়াল করবে অবশ্যই, তাহলে বুঝতে পারবে যে কতটা উঁচু উঁচু রাস্তা, মানে পুরো পাহাড়ের ধাপ কেটে কেটেই বাড়িগুলো করা। তো পাহাড়ে উঠিয়ে দেখো, এটা হচ্ছে নাপচি, দেখে বুঝতে পারছো হয়তো। এটা নেমে পড়লাম আমরা। এই দেখো এবার কতটা ঢালুতে নামছি, খুব ভালো করে খেয়াল করো জাস্ট। মানে যখন নামছিলাম কি যে অবস্থা হচ্ছিল কি বলবো তোমাদের। এখন তো ভিডিওতে খুব ইজি লাগছে। আর চারপাশে বাড়িগুলো দেখছো নীল নীল রঙের, এখানে নীল শুরু জাস্ট, এখনো যাচ্ছি মেন জায়গাটা। আর এখানে এত অলিগলি না, মানে বললে বোঝাতে পারবো না। প্রতিটা জায়গায় একটা করে গলি রয়েছে, আর গলিগুলো প্রত্যেকটা একদম যে সেই পাহাড়ের ধাপে উঠে পড়ো এরকম। মানে ওটাটা খুব টাফ হয়ে যাচ্ছিল, আমার তো মানে ভয় লাগছিল ভীষণই। তোমাদের আর একটা গলি আমি দেখাচ্ছি, দেখো এখানে আমরা এই দিকটাতে আসার আগে ওই দিকটা গেছিলাম, তারপর আবার রাউন্ড করে এসে আবার এই দিকটা এসেছি। মানে ওখানে ঘোরানোর, বাইক ঘোরানোর কোনো পজিশন ছিল না, তো ওই দিক থেকে নেবে আবার এই সাইডটায় চলে এসেছি আমরা। মানে সত্যি এখানেতে, মানে এই দেখো এই রাস্তাটা বলছি কতটা উঁচু, দেখলে এখানেও আমরা উঠেছিলাম একবার। এবার তো এই যে ঢালুর দিয়ে পুরো নামছি, দেখো বুঝতেই পারছো। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো গাড়ি ভাড়া নিয়ে যে ঘুরবে একদমই কোনো চাচা গাড়ি তো এখানে ঘুরবেই না, দেখতেই পাচ্ছ এত ছোট রাস্তা। বাইকে যাদের খুব ভালো হয় তারা এই আমাদের মতন ঘুরতে পারবে। আর দেখো এখানে আমি অবশ্যই বলবো যে আমার বাবার কিন্তু বাইক চালাতে ভীষণ পারদর্শী। কেন বলছি, কারণ আমাকে যেভাবে ঘুরিয়ে নিয়ে এসেছে তারপর থেকে তো আমি বলবোই যে হ্যাঁ, খুব ভালো সে বাইক চালাতে পারে। তো যারা সত্যি খুব ভালোভাবে বাইক চালাতে পারবে তারাই এই বাইকের রিস্কটা নেবে, নাহলে কিন্তু তোমরা পায়ে হেঁটে ঘুরতেই পারো। এই লেনটা পুরো পায়ে হেঁটেই ঘোরার। তো গেলে এখানে ভীষণ ভালো লাগবে। আর এখানে আশেপাশে বাড়িগুলো দেখো, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এই রকমের সুন্দর করে করে নানান রকমের জিনিসপত্র আঁকা আছে। কখনো ঠাকুরের ছবি, তো কখনো পশু পাখি, এই রকমের। আমাদের এদিকে কি হয়, বেশিরভাগ সব বিজ্ঞাপন, কোথায় পোস্টার, এই সবে দেয়ালগুলো ভরে যায়, তাই না? আর এখানে দেখো এত সুন্দর, তাদের তো হাতের কাজ ভীষণ সুন্দর। আগের ব্লগগুলোতে তোমাদের দেখিয়েছি বা বলেওছি আমি প্রথমের দিকে। আর দেখো এই কাজ দেখে তো তোমাদের খুব ভালো লাগছে, তাই না? আমারও ভীষণ ভালো লেগেছে। আমি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম ওইখানে। পরে এইখানটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা পেলাম ইনার একজনের বাড়ির সামনে। তো ইনি রয়েছে বসে। তো যাই হোক, মাথাটা যেমনভাবে উঁচু করে হাতটা এগোচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদের স্বাগত করছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো দেখে। সামনে থেকে এত বড় একটা কচ্ছপ দেখতে পেরে। আমি জানি না এটা কী জন্য রয়েছে, অনেকে পোষে নাকি, আমার ঠিক আইডিয়া নেই। তো যাই হোক, যা হোক খুশি করুক ওরা। এবার দেখো, এবার তো আমরা এখান থেকে বেরোবো। তো যাই হোক, আমি এই দাঁড়টা দেখতে এসেছি, আর ওইদিকে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এগিয়ে আসো এদিকে, আর উপরে উঠতে পারছি না আমি, কারণ আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে মেয়েদের যে ছবি দুটো করা আছে, কত সুন্দর, তাই না? এবার দেখো আমার হাজব্যান্ড আসছে কোন উঁচু থেকে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সিম্বল করে। ওই দেখো দূরে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে, বুঝতে পারছো? অতটা উঁচু থেকে নামতে হচ্ছে। জানি না এটাও যে তোমরা ফোনেতে বুঝতে পারছো কি না, ভীষণ উঁচু জায়গাগুলো। আর এইভাবে বাইকে করে ঘুরিয়েছে, মানে ভীষণ মজা লেগেছে আমাদের। তো এই বাইকে করে না ঘুরলে ঠিক যেন এর মজাটা হতো না। তো বন্ধুরা, তোমরা যদি এই ব্লু লেনটা ঘুরতে চাও, তো যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে বলবে তোমাদের সেই সামনেটায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তো তোমরা পুরো পায়ে হেঁটে এটা ঘুরতে পারবে। আর এছাড়াও কিন্তু তোমরা আমাদের মতো গুগল ম্যাপে সাহায্য নিতে পারো, দিয়ে সেখানেতে সার্চ করলেই পেয়ে যাবে। আমরাও কিন্তু সেইভাবেই বেরিয়ে পড়েছি, আর আমাদের দেখাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, এবার তোমাদের আমি নিয়ে চলেছি আর একটা অন্য জায়গায়। তার আগে বলি বন্ধুরা, ভিডিওগুলো আমার একটু বড়ই হয়ে যাচ্ছে, কি করে কাটি বলো। এই ব্লগটাতে আমার পুরো যোধপুরটা কমপ্লিট করে দিচ্ছি আমি, মানে সেকেন্ডের যে আমার এই বাইকের ট্যুরটা, তাও এটা 3টে পার্টে দিতে হলো তোমাদের, মানে একদিন আমি করতে পারলাম না। বাইকে আমাদের এই যোধপুর ট্যুর একদিনই ছিল, কিন্তু আমাকে 3টে পার্টে দিতে হয়েছে, এত কিছু ছিল। তাই বন্ধুরা, তোমাদের বলবো একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আমার এছাড়া আর কাটিং করার কোনো সুযোগ ছিল না, কাটিং করলে অনেক কিছু বাদ চলে যেত। তো যেতে যেতে হঠাৎ করে দেখি এখানে আমার নাম লেখা, তো নাম দেখাতে আমি এখানে একটু আটকে গেছিলাম। যাই হোক, ভীষণ ভালো লাগছিলো যে এটা কি আমার নামে তৈরি এই রাস্তাটা, কিছু একটা বিশেষত্ব আছে। যাই হোক, একটু সেখানে স্ক্রিনশট নিয়ে উঠে পড়লাম আমরা আমার বাইকে। তো যে সকল বন্ধুরা আমার
নতুন বন্ধু হয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা এখন দেখছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলো না, আর একটা কমেন্ট করে জানিয়ে যাও প্লিজ তোমাদেরও কেমন লাগছে এই যোধপুর ব্লগ। দেখো, এই রাজস্থান তো ঘুরে এসেছি আমি সেই পুজোর সময়, এখনো পর্যন্ত ব্লগ শেষ করতে পারি না। অনেকেই ভাবে বাবা একবার ঘুরতে গেছে এখনো পর্যন্ত ছেড়ে আছে। হ্যাঁ, ফটো এখন আপলোড করছি, কেন কি বলো তো বন্ধুরা, ছোট বাচ্চা আছে যাদের, তারা জানো যে বাচ্চা নিয়ে এডিটিং করা বা ফটো আপলোড করা কতটা কষ্টকর। তো আমার পক্ষেও সেটা একটু কষ্টকর, তাই আমার এত দেরি হচ্ছে, এখনো অনেক বাকি আছে। তো ধীরে সুস্থে আমি আপলোড করব, তোমরা শুধু সাথে থেকো। দেখো, বক বক করতে করতে আমরা চলে এসেছি জসবন্ত থাডা। এবার এখানেতে আমি তোমাদের নিয়ে যাব। তার আগে দেখো এই লেকটা, এটা তো খুব সুন্দর লাগছিল। মানে এখানে ঢোকার আগে কিন্তু অনেক কিছু নিয়ম আছে, সেই সেলফি স্টিক নিয়ে ঢোকা যাবে না, ব্লুটুথ হেডফোন ঢোকা যাবে না, মানে হাজারটা নিয়ম, এত নিয়ম, মানে অত কিছু জমা দিয়ে আমাদের ঢুকতে হলো। এটা হচ্ছে জসবন্ত থাডা। জসবন্ত থাডা এরকম নাম হয়েছে কারণ হচ্ছে থাডার কথা হচ্ছে মেমোরিয়াল, ঠিক আছে, আর জসবন্ত হচ্ছে এই যোধপুরের রাজার নাম ছিল জসবন্ত সিং। তো তার একটা ইচ্ছা ছিল যে তার মারা যাওয়ার পর তার যে দেহটা সেটা যেন তার ঠিক কেল্লার উল্টো দিকেই সমাধিস্থ করানো হয়, মানে তাকে পোড়ানো হয় ওই জায়গাটাতে, আর সেখানেতে তার একটা সমাধিস্থ করা হয় সুন্দর করে। তার ইচ্ছা অনুযায়ী তার ঠিক কেল্লার উল্টো দিকে পাহাড়ের একদিকে এইখানটায় যে মধ্যে দেখো এই সাদা পাড়া যে জায়গাটা আমি দেখিয়ে দিলাম তোমাদের, এখানে তার দেহটা পোড়ানো হয়েছিল, আর তার ওপরেই এই সৌধটা করে দেওয়া হয়েছে, যেটা তো অনেকেই জানে না। তো অনেকেই ফটোশ্যুট করছে এখানে। আর এরপরে দেখো, তার স্মৃতি ধরে রাখার জন্য এর পাশে কিন্তু করেছে একটা সুন্দর দেখে, বিশাল সুন্দর একটা সেই তাজমহলের মতন দেখতে, কারণ এটাকে অনেকে বলে দ্বিতীয় তাজমহল। কিন্তু যারা তাজমহল গেছো তারাই দেখে বলো এটা কি তাজমহল হতে পারে। আমি তো গেছি, তো হ্যাঁ এটা অবশ্যই সুন্দর, এত সুন্দর কারুকার্য দিয়ে তো করেছে এরা, কিন্তু তাজমহল 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 একটাই হয়। যাই হোক, জসবন্ত সিং মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এটাই বানানো হয়েছে। এটাও বানাতে অনেকগুলো কারিগর, সেখানেরই যে লোকাল কারিগররা ছিল তারাই তৈরি করেছিল। তখনকার দিনে এটা 2.5 লাখের প্লাস সামথিং একটু খরচা হয়েছিল। তবে হ্যাঁ, এখানে সেই নির্মম অত্যাচারটা করা হয়নি, কারণ তাজমহল যারা বানিয়েছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে যারা বানিয়েছে তাদের হাত কাটা হয়নি। আর এই জসবন্ত সিং কিন্তু এই যোধপুরের জন্য অনেক কিছু করেছিলেন, সেখানে চারিদিকে নানান রকম বিল্ডিং বানাতে থাকেন, রেল স্টেশন করেন, আরও অনেক কিছু ভালো ভালো কাজ করতে থাকেন, কারণ তিনি খুব ভালো যোগা জানতেন। তো তিনি একদিন এমন যোগা করেন যাতে তার নিঃশ্বাস, মনে হচ্ছিল যেন তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন না। তো তার বাড়ির লোকজন তাকে নিয়ে কবিরাজকে দেখায়, তো তিনি নাড়ি টিপে দেখেন যে না, নাড়ি চলছে না, তো তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, পোড়াবে বলে ঠিক করা হয়। আর তখন তার গায়ে যে সোনা গয়না, ভালো মূল্যবান কাপড় আছে সেগুলো খুলে ফেলা হয়। এমনকি তার হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা বেরোচ্ছিল না বলে লাস্টে ছুরি দিয়ে জাস্ট ছুরিটা আঙুলে ঘষতে থাকে, তখন জসবন্ত সিং মানে নিজে উঠে পড়েন। আর তখন সেই জিনিসটা দেখে তার খুব খারাপ লাগে যে আচ্ছা, আমি যতদিন আছি সব ভালো, আর আমি চলে গেলেই আমার জন্য কারোর কোনো দুঃখ নেই, আমার সোনা গয়না, আমার পোশাক আশাক, কি ভালো ভালো জিনিস আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত। তো তারপর থেকেই তিনি মানে ঠিক করেন যে আমি যতদিন বাঁচবো এই জায়গার জন্য আমি ভালো ভালো কাজ করব, সবার জন্য ভালো কাজ করব। তখন থেকেই দান ধ্যান করতে থাকেন অনেক, আর মানে যতটা পারে গরিব দুঃখীদের মধ্যে বিলোতে থাকেন। আর অবশ্যই তার শেষ ইচ্ছাটা তার পরিবারকে জানিয়ে যায় যে এরকম একটা স্মৃতিসৌধ তার জন্য বানিয়ে দেওয়া হবে। এরপরে দেখো আমি চলে যাই এর ভেতরে। ফটোশ্যুট তো আমাদের অনেক হয়ে গেছে দেখতে পেলে, কারণ এত সুন্দর জায়গাটা ফটোশ্যুট না করে পাচ্ছিলাম না। এখানেতে হচ্ছে, এখানে 13টা যে মারওয়ারদের বংশ আছে তাদের টোটাল 13 জন যুদ্ধের সাথে যুক্ত ছিল, আর তারা শহীদ হয়েছিল। তো তাদের 13 জনের এখানে ছবি দেওয়া আছে, তাদের বংশেরই 13 জন। আর তার যে মেন জসবন্ত সিং, তার ছবিটা দেখো সিংহাসনে দেওয়া আছে, আর 3টে দোলনাও করা আছে। জসবন্ত সিং, তার ছেলে, আর তার ছেলের যে প্রথম সন্তান, তার 3 জনের 3টে দোলনা করা আছে, আর সেটা এখনো পর্যন্ত ভগবান হিসাবে পুজো করা হয় এখানে। তো যাই হোক, এটা দেখে আমি এবারে বেরিয়ে পড়লাম। যাই হোক, এখানে এসে দেখি যে ছেলে আর ছেলের বাবা ফটোশ্যুট করছে, তো আমিও উঠে পড়ি ওখানে গিয়ে যে চল ফটোশ্যুট কী করছিস দেখি। আর আমার ছেলে তো যে যেখানে গিয়ে ফটোশ্যুট করছে সে চিনুক না চিনুক,
তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাকে গিয়ে গার্ড করে দিয়ে চলে আসছে। ওই দেখো ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ও ওর পাশেও চলে গিয়েছিল। তো যাই হোক মেয়েটা আবার ওর সাথে একটু ছবি তুলে নিল। আর দেখো এখানে আমার হাজব্যান্ডের একটু তার পছন্দ মতন ছবি তুলে দিচ্ছি। আর অনেকক্ষণ বাইকে ঘোরার পর ছেলের খুব ভালো লাগছিল এই জায়গাটা, কারণ একটু খোলামেলা জায়গা এটা। আর সত্যি আমাদের খুব ভালো লাগছিল, চারিদিকে এত গাছপালা রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছিল বেশ। তখন একটু মেঘলা মেঘলাও ছিল, খুব ভালো লাগছিল। আমরা যার জন্য এখানে কিছুক্ষণ বসলাম, একটু খাওয়া দাওয়া করলাম টুকটাক। তো খুব ভালো লাগছিল জায়গাটা আমাদের। বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। আমিও তোমাদের কিন্তু অবশ্যই পাশে থাকবো বন্ধুরা। তো চলো এখানে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট সবই হয়ে গেল আমাদের। তো রেস্ট নিয়ে এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশন। তো চলো আমাদের বাইকটা স্টার্ট হয়ে আছে। রাস্তাটা দেখো, এখানে রাস্তাঘাট আমার ভীষণ ভালো লাগছে। তো আমার একটু করে রাস্তাটার ভিডিও তোমাদের না দেখালে ভালো লাগছে না। আর পাহাড়ের গায়ে কিন্তু এখানে দেখলাম অপরূপ সুন্দর দেখো কাজ করা, কত ছবি দেবী দেবতার ছবি এঁকেছে, ভীষণ ভালো লেগেছিলো। আর এখানের গাছ, সেই গাছগুলো না আমরা বাড়িতে এখানের মানে নার্সারি থেকে কিনে এনে এনে লাগাই। আর ওখানে পাহাড়ের ধারে ধারে হয়ে আছে। মনে হচ্ছিলো যে দূর ওখান থেকে একটু ছিঁড়ে নিয়ে চলে গেলে হয়, কিন্তু অতদিনে তো গাছ আমার শুকিয়ে যাবে, তাই উপায় আর নেই। তো যাই হোক বক বক করতে চলে এসেছি আমি মন্ডোর গার্ডেন। এখানে কিন্তু টয় ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু ফ্রি সার্ভিস। তো বন্ধুরা এই মন্ডোর গার্ডেনে একটা মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু মানে রাবণের যে প্রথম স্ত্রী মন্দেতরি সামথিং নাম, আমার ঠিক নামটা মনে পড়ছে না খুব একটা, তার প্রথম স্ত্রীর সাথে সেই মন্দিরে তার বিয়ে হয়েছিল। এটাকে অনেকে বলে যে রাবণের শ্বশুর বাড়ি, আমি সঠিক জানি না, তো এটা শোনা কথা। তো দেখো টয় ট্রেনে আমরা উঠে পড়েছি, ফটোশ্যুট ভিডিও শ্যুট সবই চলছে। আমার ছেলেও তো খুব খুশি যে হ্যাঁ এতে চেপেছি, এখান থেকে আর সে নাপ দেওয়ার চাইছে না। তো যাই হোক নাপ দিতে হবেই। আর আমাদের ঠিক মানে গিয়ে নামালো একটা মন্দিরের কাছে। সেই মন্দিরটা এত সুন্দর, আর সেখানে এত রকমের রিচুয়ালস হচ্ছে, মানে ওখান থেকে চোখ সরানো যাচ্ছিল না। প্রত্যেকটা মনে ছিল যেন ভিডিও শ্যুট করে নিই, ভীষণ ভালো লাগছিল। দেখো প্রথমেই এখানে দেখতে পাই গিয়ে যে একটা বিয়ে হচ্ছে এখানে। তো বিয়ে হচ্ছে দেখে, এটা দেখে বুঝতেই পারছো যে রাজস্থানীদের বিয়ে হচ্ছে। দেখো এখানে টোপরটাও কিন্তু আলাদা ধরনের, দেখে খুব ভালো লাগছিলো। মানে অনেকে গিয়ে মন্দিরে বিয়ে করে না, ওনারাও মন্দিরে এসে বিয়ে করছিলেন। এটা তো প্রথমে একটা বিয়ে দেখলাম, তারপরেও আমরা দুটো বিয়ে দেখেছি এখানে। তো প্রথম বিয়েটাই আমি রেকর্ডিং করেছিলাম। আর এখানে একটা ঠাকুরের কিছু যজ্ঞ হয়েছে, সেই আগুনে কিন্তু সবাই এসে আহুতি দিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখে সেটা। আর এখানে আছে অনেক পুরনো মন্দির, সেটা হচ্ছে মধ্যেখানে গণেশ, আর তার দুপাশে রয়েছে একজন কালো আর একজন ফর্সা, মানে ওরা বলে কালা অ্যান্ড গোরা ভেরোজি, তো আমরা বলি কালো আর ফর্সা। তো আমি সেই হিসাবে বললাম, ঠিক আছে। তো কালো অ্যান্ড গোরা কি ভেরোজি, এই দেখো আমি গোরা ভেরোজির ছবিটা নিতে পেরেছি, আর যেটা কালা ভেরোজি ছিল তার ছবিটা নিতে পারিনি, কারণ ওখানে অত্যাধিক ভিড় ছিল, ঢুকতে পারিনি। এটাও আমি অনেকটা দূর থেকে নিয়েছি, যেটুকু পেয়েছি তোমাদের জুম থেকে দেখিয়েছি জুম করে। বন্ধুরা যেটুকু দেখাতে পারলাম সেটুকুতেই তোমরা দর্শন করে নাও। এখান থেকে বেরিয়ে হঠাৎ দেখি এখানে একজন বসে কান্নাকাটি করছে, একজন দণ্ডি খাটার মতন করছে, চাই না কি সেই নিয়ম আমি বুঝতে পারলাম না। তো যাই হোক ওটা দেখে আবার ওই দিক দিয়ে সরে চলে এলাম আমরা, কারণ দেখে একটু ভয়ই লাগছিল। তো হয়তো বা কোনো মানসিক আছে বা কিছু কারণে কান্নাকাটি করছে, সঠিক বুঝতে পারলাম না। তো দেখো এখানে টয় ট্রেন তো একটার পর একটা যাচ্ছে, তো এটাই হচ্ছে স্টপেজ, সেখান থেকে উঠতে হবে। আর একদম যেখানে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে ওরা তুলছে। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে কিন্তু রানীদের থাকার যে ঘর, তাদের স্নান ঘর সেই সব আছে, সেগুলো তোমরা দেখতে পারো। এই মন্দিরের পাশেই আছে পাথর কেটে কেটে এখানে এই মূর্তিগুলো বানানো হয়েছে, নানা মানে দেবদেবীতাদের ছবি বলো বা বীর যোদ্ধাদের সেই ছবি, তারপরে রাজাদের ছবি, এগুলো ওরা করে রেখেছে এখানে। তো মোটামুটি সেগুলো আমরা একটুখানি দেখে নিলাম, কারণ এই কাজগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। যেহেতু বাইরে থেকে কাজ দেওয়া, সব কটা খুব ভালোভাবে দেখাতে পারিনি, তাও যেটুকু হয় সেটুকু তোমরা দেখে নাও বন্ধুরা। চলো এটা তো দেখা হয়ে গেছে আমাদের, এবার কিন্তু আমরা আবার টয় ট্রেনে করে বেরিয়ে পড়বো। তো টয় ট্রেনের জন্য আমরা ওই এখন স্টপেজে যাব। তো হঠাৎ দূর থেকে দেখতে পেলাম এখানে যে পুরুষরা এরকম একটা করে তরোয়াল নিয়েছে, আর তাতে একটা করে লেবু গাঁথা, আর মহিলারা এরকমভাবে ঠাকুরের ছবি আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে এরকম এগিয়ে চলেছে।
গিয়ে থেকে অবধি অনেক জায়গায় এই জিনিসটা দেখেছি, কী নিয়ম সেটাও জানি না অবশ্যই, কিন্তু আমরা যখন গেছিলাম তখন নবরাত্রি চলছিল। তো যাই হোক একটা কিছু ব্যাপার থাকবে সেটা। এ দেখো এখানে অনেক কিছু আহুতি দিয়ে যাচ্ছিলো। তো আমরা এগুলো দেখতে দেখতে টয় ট্রেন এসে হাজির। দেখো আমার ছেলের তো আর ধৈর্য ধরে না টয় ট্রেনে চাপার জন্য, গিয়ে আগে সিট দখল করে বসে পড়েছে, আর গিয়ে বসেছে কিন্তু মধ্যেই জানে যে আমার পাশে দুপাশে আমার বাবা মা বসবে। তো যাই হোক অনেককে হেঁটে হেঁটেও ঘোরে, কিন্তু টয় ট্রেন থেকে আর হাঁটার ইচ্ছা একদমই হয়নি। হেঁটে ঘুরলে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে, যাদের এনার্জি হেভি থাকবে তারা দেখো। আমরা 4 দিনে মানে এত ঘুরছি, তো অতটা এনার্জি ছিল না বন্ধুরা। মেন যেগুলো সেগুলো আমরা দেখে চলে এসেছি। তারপর তো আবার বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশন। তো নেক্সট ডেস্টিনেশনে আমাদের কী আছে বলো তো বন্ধুরা, এই যে গোলাপ বাগ। এই গোলাপ বাগটা অবশ্যই একটা যে কারিগর তার নাম অনুযায়ী হয়েছে, তার নাম গোলাপ। তো গোলাপের নাম অনুযায়ী এইটা বানানো হয়েছে, আর এটার নাম গোলাপ বাগ। আর এই জলটা কিন্তু সত্যিই সুন্দর, মধ্যেখান থেকে যাওয়ার রাস্তা আছে, এদিক থেকে ওদিকে যাওয়া যায়, পুকুরটা পারাপার করা যায়। সরি এই লেকটা মানে ভীষণ সুন্দর লাগছিল দেখে। তো তোমাদের একটু দেখায় লুকসটা, জাস্ট দেখো। আর কি সুন্দর জল, মানে পুরো জল ছল করছে, জলটা এত সুন্দর ভালো লাগছে না, যেমন হচ্ছে এইখানে একটু স্নান করতে পারলে খুব আরাম লাগতো, কারণ অনেকক্ষণ ধরে রোদে ঘুরছি। তো আবার এই পাশেও রয়েছে, দেখো এটা মিডিল পোর্শনে আমি দাঁড়িয়ে, আবার এইদিকেও দেখো, আর কত বড় জায়গা নিয়ে এটা সেটা তো বুঝতেই পারছো। এবারে যাই হোক এটা দেখা হয়ে গেল, এবারে কিন্তু আমরা যাব মহিলা বাগ কা ঝলরা। এই দেখো এটা হচ্ছে সেই মানে অনেক সিঁড়ি এখানে, আর এই যে নিচে জলটা রয়েছে সেটা অনেক গভীর, তো দেখতে খুব সুন্দর। এখানে যে একজন মহিলা ছিল তার নাম মাইলা, তো তার নাম অনুযায়ী এটা পরে মহিলা হয়ে গেছে। তো শোনা যায় না কি তার সেই মহিলাটার মানে অনেকজন পুরুষের সাথে সম্পর্ক ছিল, বিয়ে না করেই তার মানে অনেকজনের সাথে সম্পর্ক ছিল। তো তারপর থেকে তার নাম অনুযায়ী নাকি এখানে তো অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে, আমার সঠিক জানা নেই, তো যেটুকু শুনেছি সেটুকুই বললাম তোমাদের। কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে ফটোশ্যুটের জন্য হেভি হচ্ছিল জায়গাটা। আর এই সিঁড়ি দিয়ে নামতে ভয়ও লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো দেখো আবার পরে যাওয়ার জন্য এরা দুজন তো রেডি। তো যাই হোক আমিও এগিয়ে গেলাম, কারণ আর লেট করে লাভ নেই, পরের ডেস্টিনেশনে তো যেতে হবে আমাদের, তাই না? চলো স্টার্ট করে বেরিয়ে চলি। আবার ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার, হ্যাঁ বন্ধুরা ক্লক টাওয়ার হচ্ছে এটা আছে তোমাদের সর্দার মার্কেটে। সর্দার মার্কেট হচ্ছে যশবন্ত সিং যে দেখালাম, মানে যোধপুরের যে রাজা ছিল যশবন্ত সিং, তার ছেলের নাম হচ্ছে সর্দার সিং। তো সর্দার সিংয়ের নামেই এই মার্কেটটা। আর এখানে কিন্তু এই ক্লক টাওয়ারটা, এই ক্লক টাওয়ারে উঠলে তোমরা ফুল মানে যোধপুর সিটিটার ভিউটা পাবে, খুব সুন্দর লাগে। তবে এখন সেখানে উঠতে দিচ্ছে না। আর এখানে কিন্তু অনেক জিনিসপত্র পাবে, যেমনি তেমনি যদি ঠিকঠাকভাবে দাম করতে পারো, মানে অনেক জিনিসপত্র তোমরা কিনতে পারবে। আর যদি না ঠিকভাবে বার্গেনিং করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের একদম মানে কি বলবো গলা কেটে নেবে ওরা একবারে, মানে এতই ঠকিয়ে দেয়। তো যাই হোক সেই বুঝে করবে। এখানে যখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল, বললো নাও তুমি তোমার মতন শপিং করো। তো আমার না তখন মনে হচ্ছিল এই বাইকে করেই ঘুরে বেড়াই, বাইক থেকে নামতে ইচ্ছে হচ্ছিল না। তো আমি বললাম যে তুমি বাইকে করে আমার মার্কেটটা ঘুরিয়ে দাও, যদি আমার কিছু ভালো লাগে তো তখন নামবো একটু। তো যাই হোক আমার আর কিছু পছন্দ হয়নি। তো এই দেখো এই হলো ক্লক টাওয়ার, কত সুন্দর দেখতে পাচ্ছ। এখন ওপরে একদম ওপরে আগে উঠতে দিত, এখন উঠতে ইচ্ছে না কেন জানি না। তো এখানে দাঁড়িয়ে একটু আমরা ফটোশ্যুট করে নিলাম। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, তাই না? ভীষণ ভালো লাগলো। তো চলো এবার পরে চলে যাই আমরা। এই দেখো পরে চলে এসেছি এই লেকটা দেখতে আমরা। তো এটাও আমাদের একটু খুঁজে পেতে সমস্যাই হয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। তো যাই হোক এত সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগলো। একটু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম। তাহলে বন্ধুরা আমার যোধপুরের ব্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে। এরপরে আমি আসছি জয়সলমীর। জয়সলমীর বলতে কিন্তু চলে আসছে সোনার কেল্লা। হ্যাঁ বন্ধুরা এবারে তোমাদের আমি নিয়ে যাবো সোনার কেল্লায়, মুঘলের বাড়ি দেখাবো, সাথে কিন্তু আমি সোনার কেল্লাতে গিয়েই উঠবো। তো পুরো সোনার কেল্লার ভিউ পেতে পরের ব্লগে কিন্তু থেকো সাথে। তো চলো আজ রাতেই তো আমরা ট্রেনে উঠছি জয়সলমীরের জন্য। দেখা হচ্ছে কালকে তোমাদের জয়সলমীরে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে কিন্তু ভুলো না, ভিডিও দেখতে থেকো। চলো আজ যাই, টাটা।